নমস্কার, আমুদরিয়া নিউজের পক্ষ থেকে স্বাগত। ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস। তাহাদের চিঠি বিভাগে ফিরে এলাম আবার আমি অতনু চৌধুরী। আজ শুধুই রবীন্দ্রনাথের লেখা চিঠি। আমরা যে চিঠিটি আজ নিয়ে বসেছি সেই চিঠিটি পড়ব, যা আজ খুব প্রাসঙ্গিক। হতে পারে বহু দশক পেরিয়ে গিয়েছেন, কবিগুরু প্রয়াত হয়েছেন, তাতে কি? তিনি আজও কতটা প্রাসঙ্গিক, তাঁর দর্শনের পথে হাঁটা এখন কতটা জরুরি হয়ে উঠেছে, সেটা এই চিঠি থেকে কিছুটা বুঝতে পারবেন। যে চিঠিটি লিখেছেন মোহাম্মদ মনসুর উদ্দিনকে। মোহাম্মদ মনসুর উদ্দিন কে ছিলেন একটু আপনাদের জানিয়ে দিই। মোহাম্মদ মনসুর উদ্দিন ১৯০৪ সালে জন্ম, ১৯৮৭ সালে আমাদের ছেড়ে চলে যান। বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ, কবি ও পল্লী গীতির সংগ্রাহক। পাবনা জেলার মুরারিপুর গ্রামে জন্ম। ১৯২৮ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেন। এমএ ক্লাসে বাংলাদেশের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। একাধিকবার জোড়াসাঁকো এবং শান্তিনিকেতনে এসেছেন। বিশ্বভারতী সম্মিলনী আয়োজিত আলোচনা চক্রে বক্তৃতা করেছেন অমর খৈয়াম সম্পর্কে। হারামণি গ্রন্থের ১১টা খণ্ডে বাংলার গ্রামীণ লোকসঙ্গীত সংগ্রহ করেন। এ গ্রন্থের সুদীর্ঘ ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ। গ্রন্থ হারামণি ১১ খণ্ড, লালন গীতিকা, ফোক সংস অফ লালন শাহ, বৈষ্ণব গীতিকা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। মনসুদ্দিনের গ্রাম্য গীতি সংগ্রহের সাফল্য কামনা করে ১৯৩৭ ২৩ জুলাই রবীন্দ্রনাথ কয়েক ছত্র লিখে পাঠান। তোমার গ্রাম্য গীতি সংগ্রহের অধ্যবসায় সফলতা লাভ করুক, এই আমি কামনা করি। ২৩ জুলাই ১৯৩৭, রবীন্দ্রনাথ ঠাকুর। মোহাম্মদ মনসুর উদ্দিনের চাকরির জন্য রবীন্দ্রনাথ তাকে একটি প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন। মোহাম্মদ মনসুর উদ্দিনের হারামণি বাউল গানের সংকলন ১১ খণ্ডে প্রকাশিত এ গ্রন্থের নিচে দীর্ঘ ভূমিকাটি লিখে দেন রবীন্দ্রনাথ। পরে ভূমিকাটি রবীন্দ্র রচনাবলী ২৮ নম্বর খণ্ডে সঙ্গীত চিন্তা অংশে বাউল গান শিরোনামে সংকলিত হয়েছে। মোহাম্মদ মনসুর উদ্দিন বাউল সঙ্গীত সংগ্রহে প্রবৃত্ত হয়েছেন। এ সম্বন্ধে পূর্বেই তাঁর সঙ্গে আমার মাঝে মাঝে আলাপ হয়েছিল। আমিও তাকে অন্তরের সঙ্গে উৎসাহ দিয়েছি। আমার লেখা যারা পড়েছেন তারা জানেন বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোন এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে, তখন আমার নবীন বয়স। শিলাইদহ অঞ্চলেরই এক বাউল কলকাতায় একতারা বাজিয়ে গিয়েছিল, কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে। কথা নিতান্ত সহজ, কিন্তু সুরের যোগের অর্থ অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। এই কথাটি উপনিষদের ভাষায় শোনা গিয়েছে, তং বেদাং পুরুষং বেদমা বো মৃত্যুং পরিব্যথা। যাকে জানবার সেই পুরুষকেই জানো, নইলে যে মরণ বেদনা। অপণ্ডিতের মুখে এই কথাটি শুনলুম, আর গেঁয়ো সুরে সহজ ভাষায় যাকে সকলের চেয়ে জানবার, তাকেই সকলের চেয়ে না জানবার বেদনা অন্ধকারে
মাকে দেখতে পাচ্ছে না যে শিশু, তারই কান্নার সুর তার কণ্ঠে বেজে উঠেছে। অন্তরতম হৃদয়মাত্মা উপনিষদের এই বাণী এদের মুখে যখন মনের মানুষ বলে শুনলুম, আমার মনে বড় বিস্ময় লেগেছিল। এর অনেক কাল পরে ক্ষিতিমোহন সেন মহাশয়ের অমূল্য সঞ্চয়ের থেকে এমন বাউলের গান শুনেছি, ভাষায় সরলতায়, ভাবের গভীরতায়, সুরের দরদে যার তুলনা মেলে না। তাতে যেমন জ্ঞানের তত্ত্ব, তেমনি কাব্য রচনা, তেমনি ভক্তির রস মিশেছে। লোকসাহিত্যে এমন অপূর্বতা আর কোথাও পাওয়া যায় বলে বিশ্বাস করি নে। সকল সাহিত্যে যেমন লোকসাহিত্যেও তেমনি তার ভালো মন্দের ভেদ আছে। কবির প্রতিভা থেকে যে রসধারা বয় মন্দাকিনীর মতো, অলক্ষ লোক থেকে সে নেমে আসে। তারপর একদল লোক আসে যারা খাল কেটে সেই জল চাষের ক্ষেতে আনতে লেগে যায়। তারা মজুরি করে, তাদের হাতে এই ধারার গভীরতা, এর বিশুদ্ধতা চলে যায়, কৃত্রিমতায় নানা প্রকারে বিকৃত হতে থাকে। অধিকাংশ আধুনিক বাউলের গানের অমূল্যতা চলে গেছে। তা চলতি হাটের সস্তা দামের জিনিস হয়ে পথে পথে বিকোচ্ছে। তা অনেক স্থলে বাঁধি বোলের পুনরাবৃত্তি এবং হাস্যকর উপমা তুলনার দ্বারা আকীর্ণ। তার অনেকগুলোই মৃত্যু ভয়ের শাসনে মানুষকে বৈরাগী দলে টানবার প্রচারকগিরি। এর উপায় নেই, খাঁটি জিনিসের পরিমাণ বেশি হওয়া অসম্ভব। খাঁটির জন্য অপেক্ষা করতেও তাকে গভীর করে চিনতে যে ধৈর্যের প্রয়োজন তা সংসারে বিরল। এই জন্যে কৃত্রিম নকলের প্রচুরতা চলতে থাকে। এই জন্যে সাধারণত যেসব বাউলের গান যেখানে সেখানে পাওয়া যায়, কি সাধনার কি সাহিত্যের দিক থেকে তার দাম বেশি নয়। তবু তার ঐতিহাসিক মূল্য আছে, অর্থাৎ এর থেকে স্বদেশের চিত্তের একটা ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়। অপেক্ষাকৃত আধুনিক কালে ভারতবর্ষীয় চিত্তের যে একটি বড় আন্দোলন জেগেছিল, সেটি মুসলমান অভ্যাগমের আঘাতে অস্ত্র হাতে বিদেশী এলো, তাদের সঙ্গে দেশের লোকের মেলা হলো কঠিন। প্রথম অসামঞ্জস্যটা বৈষয়িক, অর্থাৎ বিষয়ের অধিকার নিয়ে স্বদেশের সম্পদের ভোগ নিয়ে বিদেশি রাজা হলেই এই বৈষয়িক বিরুদ্ধতা অনিবার্য হয়ে ওঠে। কিন্তু মুসলমান শাসনে সেই বিরুদ্ধতার তীব্রতা ক্রমশই কমে আসছিল, কেননা তারা এই দেশকেই আপন দেশ করে নিয়েছিল। সুতরাং দেশকে ভোগ করা সম্বন্ধে আমরা পরস্পরের অংশীদার হয়ে উঠলুম। তাছাড়া সংখ্যা গণনা করলে দেখা যাবে এদেশের অধিকাংশ মুসলমানই বংশগত জাতিতে হিন্দু, ধর্মগত জাতিতে মুসলমান। সুতরাং দেশকে ভোগ করবার অধিকার উভয়েরই সমান। কিন্তু তীব্রতর বিরুদ্ধতা রয়ে গেল ধর্ম নিয়ে। মুসলমান শাসনের আরম্ভকাল থেকেই ভারতের উভয় সম্প্রদায়ের মহাত্মা যারা জন্মেছেন, তাঁরাই আপন জীবনে ও বাক্য প্রচারে এই বিরুদ্ধতার সমন্বয় সাধনে প্রবৃত্ত হয়েছেন। সমস্যা যতই কঠিন ততই পরমাশ্চর্য তাঁদের প্রকাশ। বিধাতা এমনি করেই দুরূহ পরীক্ষার ভেতর দিয়েই মানুষের ভেতরকার শ্রেষ্ঠকে উদ্ঘাটিত করে আনেন। ভারতবর্ষে ধারাবাহিকভাবেই সেই শ্রেষ্ঠের দেখা পেয়েছি। আশা করি আজও তার অবসান হয়নি। যেসব উদার চিত্তে হিন্দু মুসলমানের বিরুদ্ধ ধারা মিলিত হতে পেরেছে, সেই সব চিত্তে সেই ধর্ম সঙ্গমে ভারতবর্ষের যথার্থ মানুষ তীর্থ স্থাপিত হয়েছে। সেই সব তীর্থ দেশের সীমায় বন্ধ নয়, তা অন্তহীন কালে প্রতিষ্ঠিত। রামানন্দ, কবির, দাদু, রবিদাস, নানক প্রভৃতির চরিতে এই সব তীর্থ চির প্রতিষ্ঠিত হয়ে রইল। এদের মধ্যে সকল বিরোধ, সকল বৈচিত্র্য একের জয়বার্তা মিলিত কণ্ঠে ঘোষণা করেছে। আমাদের দেশে যারা নিজেদের শিক্ষিত বলেন,
তাঁরা প্রয়োজনের তাড়নায় হিন্দু মুসলমানের মিলনের নানা কৌশল খুঁজে বেড়াচ্ছেন। অন্য দেশের ঐতিহাসিক স্কুলে তাঁদের শিক্ষা, কিন্তু আমাদের দেশের ইতিহাস আজ পর্যন্ত প্রয়োজনের মধ্যে নয়, পরন্তু মানুষের অন্তরতর গভীর সত্যের মধ্যে মিলনের সাধনাকে বহন করে এসেছে। বাউল সাহিত্যে বাউল সম্প্রদায়ের সেই সাধনা দেখি। এ জিনিস হিন্দু মুসলমান উভয়েরই, একত্র হয়েছে অথচ কেউ কাউকে আঘাত করেনি। এই মিলনে সভা সমিতির প্রতিষ্ঠা হয়নি, এই মিলনে গান জেগেছে। সেই গানের ভাষা ও সুর অশিক্ষিত মাধুর্যে সরস। এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে, কোরআন পুরাণে ঝগড়া বাঁধেনি। এই মিলনেই ভারতের সভ্যতার সত্য পরিচয়। বিবাদে বিরোধে বর্বরতা। বাংলাদেশের গ্রামের গভীর চিত্তে উচ্চ সভ্যতার প্রেরণা স্কুল কলেজের অগোচরে আপনা আপনি কিরকম কাজ করে এসেছে। হিন্দু মুসলমানের জন্য এক আসন রচনার চেষ্টা করেছে। এই বাউল গানে তারই পরিচয় পাওয়া যায়। এই জন্য মোহাম্মদ মনসুর উদ্দিন মহাশয় বাউল সঙ্গীত সংগ্রহ করে প্রকাশ করবার যে উদ্যোগ করেছেন, আমি তার অভিনন্দন করি। সাহিত্যের উৎকর্ষ বিচার করে না, কিন্তু স্বদেশের উপেক্ষিত জনসাধারণের মধ্যে মানব চিত্তের যে তপস্যা সুদীর্ঘ কাল ধরে আপন সত্য রক্ষা করে এসেছে, তারই পরিচয় লাভ করব এই আশা করে। পৌষ সংক্রান্তি 1334, চৈত্র 1334, 1938 সালে রবীন্দ্রনাথ মোহাম্মদ মনসুর উদ্দিনের চাকরির জন্য একটি প্রশংসাপত্র লিখেছেন। প্রশংসাপত্রের পাঠটি এই রকম। সেকেন্ড চিঠি। এই চিঠিটি লিখেছেন মালদার আলতাফ চৌধুরীকে। আলতাফ চৌধুরী কে ছিলেন একটু আপনাদের জানিয়ে রাখছি। আলতাফ চৌধুরী জন্ম 1906 সালের, মুর্শিদাবাদ সাঁওতাল পরগনা সীমান্তের কোটাল পুকুরে। পিতা সাজ্জাদ আহমেদ চৌধুরী ছিলেন মুর্শিদাবাদ মালদার জমিদার। তিনি রবীন্দ্রনাথের এবং ঠাকুর পরিবারের লোকজনের বিশিষ্ট ঘনিষ্ঠ ছিলেন। অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথের ছেলেরা ছিলেন তাঁর বন্ধু। 1927 থেকে 1929 এডিনবরা বিশ্ববিদ্যালয়ের MA, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন অর্থনীতি। 1933 থেকে 35 কলকাতা ইসলামিয়া কলেজে, বর্তমান মৌলানা আজাদ কলেজ, অধ্যাপনা করেন। 1936 থেকে 37 বিহারের ন্যাশনাল কলেজে অধ্যাপনা করেন। দেশভাগের পর ঢাকায় বসবাস, ব্যবসা শুরু করেন। 1948 থেকে 1950 কলকাতায় ফিরে ইন্ডিয়ান মেরিটাইম বোর্ডের সচিব। 1960 কলকাতায় শিপিং বিভাগের পরিচালক পদ থেকে অবসর। রামানন্দ চট্টোপাধ্যায়ের ছেলে অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে ওয়েলফেয়ার ইংরেজি সাপ্তাহিক সম্পাদনা 1931 থেকে 32, প্রবাসী শনিবারের চিঠির সঙ্গে যুক্ত ছিলেন। দ্য স্টেটসম্যানের সাংবাদিকতা 1930 থেকে 31, বোন জাহানারা চৌধুরীর সঙ্গে বার্ষিক বর্ষবাণী সম্পাদনা, মৃত্যু 1984। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন শান্তিনিকেতন থেকে। শ্রী আলতাফ চৌধুরী, মালদা। কল্যাণী এসু। রূপরেখায় তোমার চিঠিখানি পড়ে বিশেষ আনন্দ পেয়েছি। আজকাল সাম্প্রদায়িক ভেদবুদ্ধিকে আশ্রয় করে ভাষা ও সাহিত্যকে বিকৃত করবার যে চেষ্টা চলছে, তার মতো বর্বরতা আর হতে পারে না। এ যেন ভাইয়ের উপর রাগ করে পারিবারিক বাস্তুঘরে আগুন লাগানো। সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণীর মধ্যে বিরুদ্ধতা অন্যান্য দেশের ইতিহাসে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত নিজের দেশ ভাষাকে পীড়িত করবার উদ্যোগ কোনো সভ্য দেশে দেখা যায়নি। এমনতর নির্মম অন্ধতা বাংলা প্রদেশেই এত বড় স্পর্ধার সঙ্গে আজ দেখা গিয়েছে বলে আমি লজ্জা বোধ করি। বাংলাদেশের মুসলমানকে যদি বাঙালি বলে গণ্য না করতুম,
তাহলে সাহিত্যিক এই অদ্ভুত কদাচার সম্বন্ধে তাদের কঠিন নিন্দা ঘোষণা করে সান্ত্বনা পেতে পারতুম। কিন্তু জগতের মধ্যে একমাত্র বাংলাদেশ প্রসূত এই মূঢ়তার গ্লানি নিজে স্বীকার না করে উপায় কি? বেলজিয়ামে জনসাধারণের মধ্যে একদল বলে ফ্লেমিশ, অন্য দল ফরাসি। ফ্লেমিশ ভাষী লেখক সাহিত্যে যখন ফরাসি ভাষা ব্যবহার করে তখন ফ্লেমিশ শব্দ মিশিয়ে ফরাসি ভাষাকে আবিল করে তোলবার কথা কল্পনাও করে না। অথচ সেখানে দুই সমাজের বিপক্ষতা যথেষ্ট আছে। উত্তর পশ্চিমে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে হিন্দু মুসলমানের সদ্ভাব নেই। সে সকল প্রদেশে অনেক হিন্দু উর্দু ব্যবহার করে থাকেন। তারা তাড়াতাড়ি করে উর্দু ভাষার সঙ্গে সংস্কৃত শব্দ অসঙ্গতভাবে মিশল করতে থাকবেন। তাদের কাছ থেকে এমনতর প্রমত্ততা প্রত্যাশা করতে পারিনে। এরকম অদ্ভুত আচরণ কেবলই কি ঘটতে পারবে বিশ্বজগতের মধ্যে একমাত্র বাংলাদেশে? আমাদের রক্তেই মোহ মিশ্রিত হতে পারল কোথা থেকে? হতভাগ্য দেশ, যেখানে ভ্রাতৃবিরোধ দেশবিদ্রোহে পরিণত হয়ে সর্বসাধারণের সম্পদকে নষ্ট করতে কুণ্ঠিত হয় না। নিজের সুবুদ্ধিকে কলঙ্কিত করার মধ্যে যে আত্মাবমাননা আছে, দুর্দিনে সে কথাও মানুষ যখন ভোলে, তখন সাংঘাতিক দুর্গতি থেকে কে বাঁচাবে? এটি শুভার্থী রবীন্দ্রনাথ ঠাকুর, 17 বৈশাখ 1341। এই চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এম.এ. আজমকে। এম.এ. আজম বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি ত্রৈমাসিক ঘরের মায়া নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। 1933 জানুয়ারিতে এই কাগজের জন্য রবীন্দ্রনাথ একটি কবিতা দিয়েছিলেন। কবিতাটি স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের 115 সংখ্যক কবিতা। স্ফুলিঙ্গ গ্রন্থের সম্পাদক কানাই সামন্ত লিখেছেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের হিন্দু মুসলমান বাঙালি ছাত্র গোষ্ঠীর পক্ষ থেকে ঘরের মায়া নামে যে ত্রৈমাসিক প্রচারের সংকল্প গ্রহণ 1933 জানুয়ারিতে, তাহারই উদ্দেশ্যে কবির এই আশির বচন গদ্য ছন্দে। সবিনয় নিবেদন। সর্বপ্রথমে বলে রাখি, আমার স্বভাবে এবং ব্যবহারে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব নেই। দুই পক্ষেরই অত্যাচারে আমি সমান লজ্জিত ক্ষুব্ধ হই এবং সেরকম উপদ্রবকে সমস্ত দেশেরই অগৌরব বলে মনে করে থাকি। ভাষা মাত্রেরই একটা মজ্জাগত স্বভাব আছে, তাকে না মানলে চলে না। স্কটল্যান্ডের ওয়েলসের লোকে সাধারণত আপন স্বজন পরিজনের মধ্যে সর্বদাই যেসব শব্দ ব্যবহার করে থাকে তাকে তারা ইংরেজি ভাষার মধ্যে চালাবার চেষ্টা মাত্র করে না। তারা এই সহজ কথাটি মেনে নিয়েছে যে যদি তারা নিজেদের অভ্যস্ত প্রাদেশিকতা ইংরেজি ভাষায় ও সাহিত্যে চালাতে চায়, তাহলে ভাষাকে বিকৃত ও সাহিত্যকে উচ্ছৃঙ্খল করে তুলবে। কখনো কখনো কোনো স্কচ লেখক স্কচ ভাষায় কবিতা প্রভৃতি লিখেছেন, কিন্তু সেটাকে স্পষ্টতই স্কচ ভাষারই নমুনা স্বরূপে স্বীকার করেছেন। অথচ স্কচ ওয়েলস ইংরেজের সঙ্গে এক নেশনের অন্তর্ভুক্ত। আয়ারল্যান্ডে আইরিশে ব্রিটিশ ব্ল্যাক অ্যান্ড ট্যান নামক বিভৎস খুনোখুনি ব্যাপার চলেছিল, কিন্তু সেই হিংস্রতার উত্তেজনা ইংরেজি ভাষার মধ্যে প্রবেশ করেনি। সেদিনও আইরিশ কবি ও লেখকরা যে ইংরেজি ব্যবহার করেছেন তা অবিমিশ্র ইংরেজি। ইংরেজিতে সহজেই বিস্তর ভারতীয় ভাষার শব্দ চলে গেছে। একটা দৃষ্টান্ত জাঙ্গল। সেই অজুহাতে বলা চলে না, তবে কেন অরণ্য শব্দ চালাবো না? ভাষা খামখেয়ালি, তার শব্দ নির্বাচন নিয়ে কথা কাটাকাটি করা বৃথা।
বাংলা ভাষায় সহজেই হাজার হাজার পার্সি আরবি শব্দ চলে গেছে। তার মধ্যে আড়াআড়ি বা কৃত্রিম জেদের কোনো লক্ষণ নেই। কিন্তু যেসব পার্সি আরবি শব্দ সাধারণ্যে অপ্রচলিত অথবা হয়তো কোনো এক শ্রেণীর মধ্যেই বদ্ধ, তাকে বাংলা ভাষার মধ্যে প্রক্ষেপ করাকে জবরদস্তি বলতেই হবে। হত্যা অর্থে খুন ব্যবহার করলে সেটা বেখাপ হয় না। বাংলায় সর্বজনের ভাষায় সেটা বেমালুম চলে গেছে, কিন্তু রক্ত অর্থে খুন চলেনি, তা নিয়ে তর্ক করা নিষ্ফল। উর্দু ভাষায় পার্সি ও আরবি শব্দের সঙ্গে হিন্দি ও সংস্কৃত শব্দের মিশেল চলেছে। স্বভাবতই তার একটা সীমা আছে। ঘোরতর পণ্ডিত উর্দু লেখার কালে উর্দুই লেখেন। তার মধ্যে যদি তিনি অপ্রতিহত প্রভাবে শব্দ চালাতে চান, তাহলে সেটা হাস্যকর বা শোকাবহ হবেই। আমাদের গণশ্রেণীর মধ্যে ইউরেশীয়রাও গণ্য। তাদের মধ্যে বাংলা লেখায় যদি প্রবৃত্ত হন কেউ এবং বাংলা মা শব্দের বদলে পাপা মামা ব্যবহার করতে চান এবং তর্ক করেন, ঘরে আমরা ওই কথাই ব্যবহার করে থাকি, তবে সে তর্ককে কি যুক্তিসঙ্গত বলবো? অথচ তাদেরকেও, অর্থাৎ বাঙালি ইউরেশীয়কে আমরা দূরে রাখা অন্যায় বোধ করি। খুশি হব তারা বাংলা ব্যবহার করলে, কিন্তু সেটা যদি ইউরোশীয় বাংলা হয়ে ওঠে তাহলে ধিক্কার দেব নিজের ভাগ্যকে। আমাদের ঝগড়া আজ যদি ভাষার মধ্যে প্রবেশ করে সাহিত্যে উশৃঙ্খলতার কারণ হয়ে ওঠে, তবে এর অভিসম্পাত আমাদের সভ্যতার মূলে আঘাত করবে। ইতি ভবদীয় রবীন্দ্রনাথ ঠাকুর, 11ই চৈত্র 1340। তাহাদের চিঠি বিভাগে আপনাদের কোনো মতামত থাকলে বা এই চিঠিটি যেটি পড়া হলো সে ব্যাপারে কোনো পরামর্শ থাকলে বা আপনাদের যে কোনো প্রতিক্রিয়া যদি থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। আবার ফিরব তাহাদের চিঠি নিয়ে আগামী সপ্তাহে। নমস্কার। তাহাদের চিঠি বিভাগে আপনাদের কোনো মতামত থাকলে বা এই চিঠিটি যেটি পড়া হলো সে ব্যাপারে কোনো পরামর্শ থাকলে বা আপনাদের যে কোনো প্রতিক্রিয়া যদি থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। আবার ফিরব তাহাদের চিঠি নিয়ে আগামী সপ্তাহে।